आपकी আদালতে ফিল্ম স্টার গোবিন্দার ওপর অভিযোগ হলো যে উনি ভাগ্যের জোরে সুপারস্টার হয়েছেন। গোবিন্দা, জুন 1986 এই ম্যাগাজিনটা আমার কাছে রয়েছে। এতে একটা গল্প ছাপা আছে, গোবিন্দা সোনে কি মুরগি। এতে লেখা রয়েছে যে 21 বছর বয়সে এই ছেলেটাকে কেউ চিনত না। 22 বছর বয়সে এসে ও 50টা ফিল্ম সাইন করে ফেলেছিল। আর মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম কখনোই হয়নি। তো এই সোনার ডিম পাড়া মুরগি আপনি হলেন কি করে? এত প্রশংসা করার পর উনি যেভাবে আমাকে মুরগি বানালেন, আমি মনে করি যে মাতা হি সর্বত্র মাতৃদেব ভব। আচ্ছা, আমি যা পেয়েছি তা বাবা মার আশীর্বাদেই পেয়েছি। আর বিশেষ করে এই কারণেই আমি আমার মায়ের কথা বলি, কারণ আমার যখন 14 বছর বয়স ছিল, আমার মা আমাকে বলেছিল যে তুমি গায়ত্রী উপাসনা করো। আমি 24 লক্ষ গায়ত্রী উপাসনা করেছি। আমাকে কখনো হিরো বলে মনে হতো না, কিন্তু পরে হিরোর মতো দেখতে লাগলো। সবাই বলতো তো সিনেমারই হিরো, একদম সিনেমার হিরোই মনে হয়, এর ভাগ্য খুলে যাবে। আমি বলতাম ভাই আমি কোথাকার হিরো, আমি তো ভয় পেতাম, লজ্জা পেতাম, আমার তো মনেই হয়নি কোনোদিন সিনেমায় কাজ করব। তাই এই প্রথম অভিযোগটা এত সুন্দর যে এটা 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 অভিযোগও আবার অভিযোগ নয়ও। এই কথাটা সত্যি যে প্রডিউসারের কাছে নিজের ভিডিও ক্যাসেট পৌঁছানোর জন্য তাদের চাকর বাকরকে পটিয়ে ফেলেছিলেন? আসলে বড় লোকদের কাছে সময়ের অভাব, আর তারা এত সহজে পটেও না। আর এদের একটা নির্দিষ্ট ভাবনা আছে, এই ধরনের পার্সোনালিটি, এই ধরনের হাইট, এই ধরনের চেহারা যদি এমন হয় তাহলে হিরো, যদি ভয়েস এরকম থাকে তাহলে মনে হয় সে হিরো হতে পারবে, ঠিক আছে। কিন্তু যে গরিব ঘর থেকে এসেছে আর অনেক কষ্ট সহ্য করে এসেছে, তারা কিন্তু বোঝে মনের সাথে মনের মিল কিভাবে হয়। তা আমি এসব করতাম, পটাতাম। আর যখন প্রথম সিনেমায় অভিনয় শুরু করলেন, তখন জানা গেল যে রোমান্টিক সিন করতে গিয়ে আপনার পা কাঁপছিল। তার আগে আমি কখনো পটাইনি। আমি এত বেশি পুজো পার্বণ নিয়ে থাকতাম যে আমার ওইদিকে সেরকম কখনো লক্ষ্যই ছিল না। আর যেদিকে ঝুঁকলাম এমনভাবে ঝুঁকলাম যেন মনে হচ্ছিল কোনোদিন খেতে পাইনি আর হঠাৎ করে বুফে পেয়ে গেলাম। এই সময় যখন শুটিং করছিলাম তখন শ্রদ্ধেয় সরোজ ম্যাডাম আমাকে এমন এমন করে জিজ্ঞাসা করতেন, মানে আমি বলতে চাইছিলাম মাইকে উনি আমাকে বলতেন, আরে এত কাঁপছিস কেন, মেয়েকে কি কখনো টাচ করিসনি নাকি? তো আমি বললাম যে আমার কখনো রোম্যান্স টোম্যান্স হয়নি আসলে। কি টাচ করিসনি কোনোদিন? আমি বললাম না ম্যাম, হ্যাঁ সুযোগ আসেনি। এই ধরনের চিন্তা ভাবনা কোনোদিন আসেনি, কি করব আমি, কখনো ভাবিনি এই ধরনের কিছু। আমি তো গায়ত্রী মন্ত্র পড়ছিলাম। তা তখন ওনার একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি কর্ণাটকের ছিলেন, ওনার নাম ছিল রাজলক্ষ্মী। ওনাকে বললেন রাজলক্ষ্মী যাও তো ওকে গিয়ে একটু বোঝাও তো। তখন আমি ভাবলাম কি জানি কিভাবে আমায় বোঝাবে। তখন উনি আমাকে সমুদ্রের ধারে নিয়ে গেলেন। উনি বলেন গোবিন্দা ওই দিক থেকে দৌড়ে এসো, এসে আমায় জড়িয়ে ধরো। আমি এসে জড়িয়ে ধরলাম তো আমায় চুমু খেতে শুরু করলেন। বাবা, আর একটু সমুদ্রের মাঝে আমি বললাম আর আমি এখনো সুইমিং শিখিনি, এসো এসো বিন্দাস সমুদ্রে চলে এসো, এসো এসো এসো। তারপর মানে আমার এসব হয়েছিল আর কি। তো একটুখানি মানে শুটিং হওয়ার পরেই আমার মনে হলো অল্প দিনের মধ্যেই আমি যখন রোম্যান্স করছিলাম তখন মেয়েরা কাঁপতে শুরু করলো।
অল্প কিছুদিন করতে করতে তখন এই হাল হলো, স্যার কাইলো খাটিয়া জারা লাগে। আমার আমার সিনেমায় যে সমস্ত গানগুলো ছিল আপনি তো জানেনই, সমস্ত খুবই খুবই পবিত্র গানগুলো। হ্যাঁ, মানে হলো যে স্যার খাইলো খাটিয়া জাড়া লাগে, মুঝে মির্চি লাগি তো मैं क्या करूं, এসব মানে সহজ তা হ্যাঁ হয়েছিল সব। তো হ্যাঁ হয়েছিল সব, খুব হিট হয়েছিল আর কি গানগুলো। আর এটাও সত্যি যে আপনি গল্প না শুনেই, সিনেমা সম্পর্কে কিছু না জেনেই সাইন করে ফেলতেন। মানে হ্যাঁ, তখন যে দারিদ্রতা থেকে এবং কঠিন পরিস্থিতি থেকে এসেছিলাম, তখন মনে হতো যে কাজ তো পাচ্ছি, এখন কাজ পাচ্ছি, তখন কি করে জিজ্ঞেস করব যে কি হবে, কি করে হবে, কেন হবে, আর্টিস্ট কে আছে বা তারা কোথায়। আমার মা আমাকে বলেছিলেন যে গোবিন্দা এরকম তো হয়েই থাকে, হ্যাঁ, যে প্রথমে তো মানুষ সমস্যায় পড়ে কাজ খোঁজে, তারপর যখন সে উন্নতি করতে শুরু করে তখন সে কাজের মধ্যে সমস্যা খুঁজতে শুরু করে। তুমি কাজ পেয়েছো, তাই তুমি ঈশ্বরের ওপর ভরসা রেখো আর পরিশ্রম করে যাও, কাজ করে যাও, সৎভাবে করো, যে কাজই করবে সৎ পথে করবে। আমি ভাবলাম সৎ পথে তো কাজ করবই, তাই তাদেরকে কেন জিজ্ঞেস করবো কোথায় কি হচ্ছে, কি করে হচ্ছে, এইসব আর কি। কিন্তু তার জন্য খুব কষ্ট গিয়ে জিজ্ঞেস করতেন যে কি সিন আছে, কি করতে হবে। হ্যাঁ, সেখানে গিয়ে জানতে পারতাম যে এই সেট হয়েছে। আর গোবিন্দা এমনকি অনেকবার হয়েছে যে আপনি নিজের হিসেব মতো পুরো সিনটা পাল্টে দিতেন। ওদের বলতাম যে ভাই তুমি কি নিজের জন্য পিকচার বানাচ্ছ না পাবলিকের জন্য পিকচার বানাচ্ছ? বলতেন যে না, পিকচার তো পাবলিকের জন্যই বানানো হচ্ছে। আমি বলতাম এরকম বড় লোকের শখ থাকলে কি আর পিকচার চলবে? আমি বলতাম এরকম এরকম ভাবে করুন, তখন ওনারা কনভিন্স হয়ে যেতেন। তাহলে এই যে ক্যারেক্টারগুলো আসতো কোত্থেকে, যেমন কুলি নাম্বার 1-এর যে ক্যারেক্টারটা রয়েছে সেটা ক্রিয়েট করেছেন আপনি, সেটা কোত্থেকে এলো? যে ফিল্মে আমি যে ক্যারেক্টারগুলো করছিলাম, পালন করছিলাম, সেই সমস্ত চরিত্রগুলোই আমি কোথাও না কোথাও দেখেছিলাম। এই ক্যারেক্টারটা যেটা ছিল সেটা আমার দেখা ছিল, আমি কোন একটা ফাংশনে দেখেছিলাম আর কি। এর চোখগুলো বাইরে বেরিয়ে আসছিল, প্রথমে তোর চোখের দিকে তাকিয়ে আমার চোখ আটকে গেছিল এইভাবে। তা এটা একটা অস্থির টাইপের মানুষ, বোঝা যায় না? হ্যাঁ, তা তো আমার ভালো লেগেছিল ব্যাপারটা। আমি ভাবলাম এটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। তখন আমি ভাবলাম যে ওকে একবার জিজ্ঞেস করি যে কি ব্যাপার। তার আগে পুলিশ ওকে জিজ্ঞেস করলো, কি রে, কে রে তুই, কোত্থেকে এসেছিস, এখানে কি করে ঢুকলি? তারপর বলে যে এই চোখ দেখাচ্ছিস কাকে? তখন বললো যে কি দেখাচ্ছি, আমার চোখে তো এরকম। তখন আমি ভাবলাম যে এই ক্যারেক্টারটা তো বেশ মজার, ভেরি গুড। বেচারা জানতেই পারেনি যে ও বিক্রি হয়ে গেছে। আর সেখান থেকেই সেটা হিট হয়ে গেল। তো যে সময় আমি কাদের খানের সঙ্গে শুটিং করছিলাম তখন শুটিং আটকে গেছিল, কারণ অনেকটা সময় কেটে গেছিল, 8 ঘন্টা বা 9 আওয়ার্স হয়েছিল। উনি বললেন আরে গোবিন্দা কবে থেকে এত চিন্তা করতে শুরু করলো, এই শটের জন্য, এই চরিত্র, এই সেই। তো বললাম স্যার এটা একই রকম লাগছে যেটা আমি আর আপনি করছি, আমি বাবা ছেলে, আপনি শ্বশুর, আমি জামাই, এমন মনে হচ্ছে না যে এটা একই রকম টাইপের সিনেমা চলছে? আমি চিন্তা করতে শুরু করলাম, তখন হঠাৎ এটা মনে পড়ে গেল। তো আমি বললাম যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এই টাইপের একটা অ্যাক্টিং করে দেখাবো। তারপর সেই সিনটা শ্যুট হলো, আমরা করলাম শ্যুট এবং হিট হয়ে গেল। আর 9 ঘন্টা পর, এক্স্যাক্টলি 9 ঘন্টা পর কুলি নাম্বার 1-এর শুটিং শুরু হলো। আপনি একটা পাঞ্জাবি ক্যারেক্টার ক্রিয়েট করেছিলেন যার মাথার চুলের কিছুটা অংশ সাদা ছিল, হাসিনা মান যায় কি? হ্যাঁ হ্যাঁ, সেটা কি হয়েছিল যে আমি এইরকমই আবার কোন একটা ফিল্ম স্টোরি ছিল, সেখানে আমি দেখলাম যে ভাই এটা তো একটু আলাদা, ওকে যে প্রশ্নই করা হচ্ছে তার বাঁকা উত্তর দিচ্ছে, সেও একটু অস্থির টাইপেরই ছিল। আমি দেখলাম যে এরকম একটু আলাদা টাইপের। আমি ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ও বললো কি ব্যাপার, যখন আমার কাছে পয়সা ছিল না কেউ জিজ্ঞেস করতোই না, আর আজ পয়সা এসে গেছে তো বলছে কি ব্যাপার। তখন আমি ভাবলাম যে ভালোই হলো, বিক্রি হয়ে গেল। এখন
আমি মনে মনে ভাবলাম যে লোকটার সাথে একটু সময় কাটানো দরকার। আমি বললাম, কি হয়েছে স্যার, আপনি এত বকাবকি করছেন কেন? কে রে তুই? আমি বললাম, ওই কামিনীর ভাই আমি। আমি এখানে এসেছি একসাথে। আচ্ছা, তুই আর তোর বোনও? আমি বললাম, হ্যাঁ। ও বলে, আমাকে দুটো রুটি দাও তো। তো বলছে, এমনি করে দেবো নাকি? এমনি করে দেবো। তো আমার খুব ভালো লেগেছিল। আমি বললাম, গুড, ভেরি গুড। তো যেদিন ওই সিনেমা শুটিং হচ্ছিল তখন এমনি সঞ্জয় দত্ত বাবু এসেছিলেন আর অন্যান্য আর্টিস্টরা এসেছিলেন। তখন আমি ভাবলাম যে এটা ভালো, ও পাঞ্জাবি আর ভালোই হবে। তো এই কাকার রোলটা যেটা ছিল, সেই রোলটা, সেই চরিত্রটা আমি ফিল্মে অভিনয় করলাম। একটা নাগপাড়ার কথা আপনি সাজেস্ট করেছিলেন, সবাই ভেবেছিল খুবই কঠিন হবে ব্যাপারটা। হ্যাঁ, নাগপাড়ার একটা বিশেষত্ব আছে যে নামটা নাগপাড়া বটে, সমস্ত ভাষাটার মধ্যে যে যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটাতে ন ব্যবহার হয়। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল, সেটার ব্যবহার করা যাক। তো আমি বললাম যে আমি খুব মন থেকে অনেকদিন ধরেই আমার মনের মধ্যে ছিল যে কোনো একটা সিন এই এই ভাষাতে কোথাও একটা করবই। তা সতীশ কৌশিক বাবু তো সবকিছু গুছিয়ে টুছিয়ে বসেছিলেন, নিজেই ডায়লগ লিখতেন আর সবসময় রেডি করতেন, সবাই রেডি হয়ে বসেছিল। তো সেই সময় যা চলছিল, মানে আমি পৌঁছবো, প্রথমে আমার এক্সারসাইজের জন্য একটু সময় লাগতো আর কি। হ্যাঁ, তো আরে ও দেরি করে এলো, উনি নিজে ডায়লগগুলো ফিক্স করে বসেছিলেন। তখন আমি এই ডায়লগগুলো ওখানেই লিখলাম, যেগুলো আর কি আমি, মানে আমি এখন জানি না যে আপকি আদালতে এটা বলা না, যাবে বলা কিনা। যাবে, কেন যাবে না? এটা তো জনতার আদালত, জনতা যদি চায় আপনি বলতে পারেন। আপনারা কি চান? আচ্ছা, দয়া করে আমাকে টপরি বলে ডিক্লেয়ার করবেন না কিন্তু। हटा सावन की घड़ा खाक हो जा पत्ती बुझा के सो जा गया निंटकले पिंटुकले मंटी पे खड़े लिए अंटी बजा ली बार बार घंटी कुल्ला घुमा के पश्चिम को पलट ले बहुत हो गया फुटले फटले छाना बन गया। আপনি এতগুলো ফিল্ম একসাথে করছিলেন, আর তখন আপনি তো প্রডিউসারদের সাথে দেখা করার সময় পেতেন না, তাহলে ওনারা খুঁজতেন কি করে আপনাকে? অনেক টাইপের প্রডিউসার আছে, মানে ওই সময় অনেক নানান ধরনের প্রডিউসার পেয়েছিলাম আমি, যে বা যারা কোনোদিন প্রডিউসার ছিল না তারাও প্রডিউসার হয়ে গেছিল। মানে ফাইন্যান্সারদের পটি পটি অন দ্য সেটে নিয়ে আসতেন, আর অন দ্য সেটে আমাকে বলতেন যে উনি এসেছেন, আপনি একটু ভদ্রভাবে কথা বলবেন, ভালো ব্যবহার করবেন, ওনার যেন মনে হয় আমার সাথে আপনার ভালো রিলেশনশিপ আছে। আমি বললাম যে আপনার কাছে কি টাকা পয়সা নেই? আমি এসে গেছি, আপনি এসে গেছেন, তাহলে হয়ে যাবে, পিকচার শুরু করে দিয়েছি। আমি বললাম, পয়সা নিয়ে এদিকে পিকচার শুরু করে দিয়েছেন? তা এই ধরনের অনেক মানুষ ছিলেন, ঠিক আছে। তো কারণ যারা টপ প্রডিউসার ছিলেন তারা না, যখনই জানতে পারতেন যে ওর কাছে তো সময়ই নেই, মিটিং আসবে, কি করে আসবে, করবে কি করবে না, কে জানে কি হবে, তো তাই ওরা আমাকে টাচই করতেন না। আর যারা টাচ করতো তারা ওই রকম হতো। তাই আমার একটু মানে মনে হলো যে ভাই আমি এগুলো কি করছি। আমি শ্রদ্ধেয় দিলীপ বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, যে উনি আমাকে প্রথমে বলেছিলেন যে গোবিন্দা তুমি এই 25টা সিনেমা ছেড়ে দাও। আমি বললাম, কি 25টা সিনেমা ছেড়ে দেবো? বললাম, আমি তো টাকা হজম করে ফেলেছি। তো বলেন, যেখান থেকে যা নিয়ে যাই করো, এইসব সিনেমা থেকে বাইরে বেরিয়ে যাও তুমি, বুঝছো তো? তখন 25টা সিনেমা আমি ছেড়ে দিলাম, কারণ প্রডিউসার যারা ছিলেন তারা সব এই টাইপের প্রডিউসার পেয়েছিলাম আমি। ওই সিনেমাগুলো ছেড়ে দিয়েছিলাম, তা সত্ত্বেও মোটামুটি 49টা সিনেমা আমি করেছিলাম আর কি। আমি শুনেছি যে আপনি অনেক সময় সেটের মধ্যেই ঘুমিয়ে পড়তেন। স্যার, আমি ঘুমিয়েছি কোথায়? হয়তো আমার মনে আছে যে সময় আমি হিরো হয়েছি তখন 3-4 বার আমি ঘুমিয়েছি, যখন আমার চোখ দুটো যেখানে বন্ধ হয়েছে, তারপর অন্য কোথাও, মানে হসপিটাল থেকে আমি বাইরে বেরিয়েছি, কারণ আমার মনে হয়েছিল যে আমি কাজ পেয়ে গেছি। তো 15 দিন পর্যন্ত শুটিং চলতো, যেখানে একটু সুযোগ পেতাম একটু চোখ বন্ধ করে ফেলতাম। সবাই বলতো যে চোখ বন্ধ করে থাকে, ও তো ঘুমোই না। তো ওর মধ্যে এত ক্ষমতা এলো কোত্থেকে? তো যে সমস্ত ইয়াংস্টাররা যেটা দেখছো, তাদের সবাইকে আমি বলবো যে দয়া করে আপনারা যোগা আর প্রাণায়াম করবেন।
একজন মানুষের মধ্যে সহজ রূপে যে শক্তি থাকে সেটা কিন্তু একদমই অন্যরকম। যারা জিম করে তাদেরটাও একটু অন্যরকম, কিন্তু যারা যোগা প্রাণায়াম করে তাদের মধ্যে সহ্য ক্ষমতা বেড়ে যায়, তারা সহজ সরলও হয়ে যায়। আর এই সহজ সরল ভাব ক্লান্ত হতে দেয় না সহজে। আমি অনেক সময় পর্যন্ত ক্লান্ত হতাম না, তাই এরকমই হতো। তো স্যার আমি ঘুমোতামই না, একদম না। কিন্তু তা সত্ত্বেও ফিল্ম ইন্ডাস্ট্রির যেসব লোকেরা ছিলেন তারা বলতেন যে গোবিন্দা বি গ্রেড অ্যাক্টর। আমার সৌভাগ্য যে ওনারা এরকম ভাবতেন। যদি এ গ্রেডের ভাবতেন তাহলে না জানেই আর কি করতেন। এরকম বলতো, আর এত ভয় দেখাতো যে বলার নয়। উনি এসে যে সময় আপনার সিনেমা চলতো না, মানে সেই সময় সে কোনো কাজের নয়, এরকম ভাবতো আর কি। সত্যি, যেমন যে তোর ভয়েসটা ভালো নয়, ভয়েস ভালো নয়, কেমন করে হাঁটিস, কেমন করে কথা বলিস, হ্যাঁ ঠিক করে হাঁটতে পারিস না, হ্যাঁ এভাবে হাঁট তুই, তোর বডিটাও সেরকম নয় যেমন একজন হিরোর হওয়া দরকার, হাইট দরকার, একটু হিলটিল পর ভাই, কি করে রেখেছিস তুই। মানে মানুষের মধ্যে এত কমপ্লেক্স সৃষ্টি করে, তখন মানুষের মনে হবে যে আমি কোথাও পালিয়ে যাই। তারপর আপনি হিট হয়ে যান। হিট হয়েছে কিন্তু সেই জিনিসটা নেই, মানে সেই জিনিসটা কি। তারপর আরো হিট হয়ে যান, তারপর আপনি আরো উন্নতি করুন, আপনি আরো উন্নতি করুন। পেয়ে গেছো তুমি, কোনোভাবে পেয়ে গেছো, মানে কোনোভাবে আর কি পেয়ে গেছো। তোর মধ্যে ওই জিনিসটাই নেই। এসব আমি কখনোই পাত্তা দিইনি। আমি বলতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিন্তু আপনার এই ব্যাপারটা নিয়ে তো আফসোস আছে যে আপনি কোনো অ্যাওয়ার্ড পাননি। ক্ষমা চাইছি স্যার, আমি ক্ষমা প্রার্থী। না, এই প্রশ্নের উত্তরটা দেওয়ার সময় আমার ভয় করছে। আমি কিনিনি, কেনা হয়নি। আসলে ব্যাপারটা হলো এই যে ফিল্মের অ্যাওয়ার্ড ব্যাপারটা, এটা সিদ্ধান্ত নেওয়া হতো। আমরা ভাবতাম যে আমাদের সাথে এরকম কেন হয়, এত এত সিনেমা হিট হচ্ছে আর লাইন ধরে হিট হচ্ছে, আমরা কেন পাচ্ছি না। আর যারা পাচ্ছে তখন জানতে পারলাম যে এইভাবে এইগুলো জিনিসগুলো হয়ে থাকে। আর কোথাও থেকে ওদের পকেট থেকে এগুলো বেরোয়, তারপর তারা অ্যাওয়ার্ড হাতে পায়। আমি বললাম আচ্ছা এই ব্যাপার, এইবার বোঝা গেল। তারপর যখন আমরা অ্যাওয়ার্ডের জন্য ডাকা হয় আমাকে, তখন আমি বলি না না, পারফর্ম করাতে চাইলে করি না, টাকা নিলে পরে আসবো, না হলে চলে যাব। সরি, আমি আসবো না। তো তারপরে আমি আর যেতামই না ওখানে। কিন্তু এমন কিছু সিনেমা ছিল গোবিন্দা যেগুলোতে আপনি অ্যাওয়ার্ড পেতে পারতেন, যেমন গাদার, যেটা পরে সানি দেওল করলেন। আপনি সেটা না করে দিয়েছিলেন কেন? আরে অনিল শর্মা বাবু যে সময় আমাকে ফিল্মটা শোনাচ্ছিলেন, ওতে এত গালিগালাজ ছিল। আমি বললাম ভাই, আমি তো কারোর সাথে ঝগড়া করি না। তুমি ভাই এদিক ওদিক কোথায় কোথায় স্টেট দেশ কোথায় কি কি বলছো, হ্যাঁ। আমি বললাম আমার মা ফিক্সড কিছু কথা বলে দিয়েছে। আমার মা বলেছে যে গোবিন্দা, একে তো তোমার কাছে দ্বিতীয় গোবিন্দা নেই, যেটা আছে সেটা তুমি নিজে হার্ডওয়ার্ক করবে, এমন কোনো রিস্ক নেবে না যে কোনো জিনিস যেন মনে হবে যে ভাই এ তো একজন স্টার, কিন্তু নিজের অস্তিত্ব থেকে একটু এগিয়ে যা কিছু করছে তা না। এমন করো তুমি হাসি মুখে করো, যা করবে, ডান্স করো, গান করো, মনে হবে যেন এই গোবিন্দা। তো মায়ের এই ব্যাপারটা ফিক্সড ছিল। তো আমি ওই সিনেমাটা করিনি। অনেক গালিগালা ছিল স্যার, আমি এখানে সেগুলো বলতেও পারবো না। তাহলে ইয়াশ চোপড়ার চাঁদনি, সেটাও কি মা মানা করেছিলেন? সেটা আমি চাঁদনিতে যে চরিত্র ছিল সেটা ছিল মানে পঙ্গু হয়ে যাওয়া। আমি ভাবলাম গোবিন্দার পঙ্গু, আমি বললাম চলবে না স্যার। কিন্তু এটা ছিল যে সবগুলো গানই কিন্তু সুপারহিট ছিল, প্রত্যেকটা গান। তো এই সিনেমাটা গানের জন্যই চলবে, তো সেটাই হলো। আরও একজন বড় ডিরেক্টর আপনাকে রোল অফার করেছিল, দেবদাসে শাহরুখ খানের সঙ্গে, চুনিলালের রোলে। হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আমার মধ্যে কোথায় চুনিলাল দেখতে পাচ্ছেন, যে নেশা করিয়ে। আর অ্যাভাব অল স্যার, ওই সময় আমি সুপারস্টার ছিলাম, ঠিক আছে। তো হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ, বললাম যে ক্যারেক্টার ঠিকঠাক আছে, কিন্তু টপে আছেন আপনি, একজন ভালো ডিরেক্টর, আপনি আমাকে যে ক্যারেক্টার রোল দিচ্ছেন কি করে, মানে সোজা স্টার থেকে একেবারে। আমি বললাম যে ঠিক আছে, একটা কাজ করবেন, শাহরুখ খানকে বলবেন যে ও আমায় বলুক,
বন্ধুত্বের জন্য আমি এই সিনেমাটা করব, তাহলে তাহলে ঠিক আছে, এইভাবে সিনেমা করব না। আমি বললাম যে ও মনে করে একজন স্টার, আপনি একজন টপ ডিরেক্টর, তাহলে করব না, সরি, এইভাবে করব না আমি। এমন নয় যে আমি ওকে খুব ভালোবাসি, আমরা তো একসাথে সিনেমা করিনি কখনো শাহরুখের সাথে। তো আমি বললাম যে ও খুবই ভালো, ও খুবই ভদ্র, আর ও ব্যাপার স্যাপার বোঝে, যথেষ্ট ভালো লোক। সুভাষ ঘাই আপনাকে তালের রোল অফার করেছিলেন, যেটা পরে অনিল কাপুর করেছিলেন। হ্যাঁ, আমি ওনাকে বলেছিলাম যে আমি সিনেমা করতে রাজি। আমি ওনাকে বলেছিলাম যে আপনি তাল টাইটেলটা চেঞ্জ করুন, টাইটেলটা আমার ভালো লাগেনি। আমাকে বললেন যে কোন জ্যোতিষী তোমাকে বলেছে যে টাইটেলটা ভালো নয়? ওই সময় সিনেমা ভালো হিট হচ্ছিল, তাই একটু ছিলাম আমি ওইরকম আর কি, একটু হাওয়ায় উড়ছিলাম। আচ্ছা, এতটাই হাওয়ায় উড়ছিলেন যে আপনি হলিউডের অফার পেয়েছিলেন বড় সিনেমায় হিরো হওয়ার জন্য, সেটাও না করে দিয়েছিলেন। অবতার টাইটেলটা আমিই দিয়েছিলাম। ফিল্মটা খুবই সুপারহিট হয়েছিল, আর আমি ওনাকে বলেও দিয়েছিলাম যে আপনার সিনেমাটা দারুণ চলবে, আর আমি এটাও বলে দিয়েছিলাম যে 7 বছরও তোমার এই সিনেমাটা হবে না, ফিল্মটা কমপ্লিট করতে পারবে না, এরকম আমার মনে হয়। তাই উনি খুবই রেগে গেছিলেন আমার ওপর। তখন আমি এটা ভাবিনি যে আমি ওনার শহরেই রয়েছি। তো তখন আমি ওই কথা বলে সেখান থেকে বেরিয়ে গেলাম। উনি বলেছিলেন যে এটা কি করে বলছো তুমি, এই ফিল্মটা 7 বছর। আমি বললাম একে তো আপনি অবতার চাইছেন, এমন টাইপের অবতার চাইছেন যে সে হবে পঙ্গু, সে ঈশ্বরের একটা অংশ কিন্তু সে পঙ্গু। আমি বললাম এটা হবে না, এটা সম্ভবই নয়। আর আমি যে ধরনের মানুষ, এই 410 দিন ধরে আপনি চাইছেন যে আমি বললাম যে আমি আয়ুর্বেদ পতঞ্জলির ট্রিটমেন্ট আরও কী কী সব করে থাকি, আর তুমি বললে যে তুমি পুরো বডিতে কালার করবে। আমি বললাম যে না, আমার দ্বারা এসব হবে না, সরি। আমি ক্ষমা চেয়ে নিলাম, আমি বলে দিয়েছিলাম আপনার এই ফিল্মটা সুপারহিট হতে চলেছে। তো ঠিক 9 বছর বাদে, 8-9 বছরের মাথায় ফিল্মটা রিলিজ হলো আর সুপারহিট হয়ে গেল। তো এটার মানে এটা দাঁড়ালো যে আপনি যা কিছু করেন নিজের মর্জি মতো করেন। ওই গানটা আমাকে দেওয়া হয়েছিল স্যার, ওই ফিল্মটার গান ছিল। তাহলে আরেকটু অপেক্ষা করুন আরো একটা অভিযোগের জন্য।